আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক কেবল, এই স্পেশাল টপিকে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ফাইবার অপটিক কেবল আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে। তো চলো আমরা আজকে আমাদের মূল বইয়ের বেসিক আলোচনাটুকু করি, তারপরে আমরা দেখব কীরকমভাবে সৃজনশীল প্রশ্ন আসে আর কীভাবে লিখতে হয়। তো সবাই নাম দেখি তার পরিচয় জানতে পারছো। এই যে অপটিক, অপটিক মানে কি? অপটিক এর অর্থ কি? শুনতে পাচ্ছ কি? আমাকে একটু জানাও অপটিক এর অর্থ কি, কে বলতে পারবা? অপটিক তো হচ্ছে তোমার ইংরেজি, এর বাংলাটা কি? কাঁচ নাকি? এক্সিলেন্ট, কাঁচ। কাঁচ সদৃশ বস্তু বা কাঁচ। থ্যাংক ইউ নিপা, রেসপন্স করছো, উত্তরটা 100% রাইট। হ্যাঁ, অপটিকের অর্থ হচ্ছে কাঁচ, অর্থাৎ এই যে আমার অপটিক কেবল, এটা হচ্ছে কাঁচের তৈরি কেবল। একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। তো যেখানে বলতেছিলাম আমরা, খেয়াল করো। তো এই যে আমার ফাইবার অপটিক কেবল, এটা নিয়ে আমরা সম্পূর্ণটা আলোচনা করবো বিস্তারিতভাবে। তারপর তো আমরা একটা সংজ্ঞাটা দেখি কি বলছে এখানে। তোমরা চিত্রেও দেখতে পাচ্ছ, চিত্রে দেখা যাচ্ছে ফাইবার অপটিক কেবল নিয়ে আলোচনা হচ্ছে। এই যে ফাইবার অপটিক কেবল এটা। তো চলো আমরা শুরু করি। সিলিকা, কাঁচ অথবা প্লাস্টিকের এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু অথবা সুতা দিয়ে তৈরি যে শক্তিশালী মাধ্যম দিয়ে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করা হয় বা আদান প্রদান করানো যায়, তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলা হয়। তোমরা সবাই জানবা যে আমাদের এই ফাইবার অপটিক্যাল কেবল সবচেয়ে বহুল ব্যবহৃত হয় কোথায় জানো? বলো তো। ফাইবার ইন্টারনেট, এক্সিলেন্ট। আমাদের এই ফাইবার অপটিক্যাল কেবল সবচেয়ে বহুল ব্যবহৃত হয় ইন্টারনেট কানেকশনে। যেমন আমরা ওয়াইফাই কানেকশনে কাজ করি, ওয়াইফাই কানেকশন নিতেও কিন্তু এই ফাইবার অপটিক কেবল কাজে লাগে। এছাড়া আমাদের মূল যে ইন্টারনেট কানেকশন, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে সংযোগ হয় ইন্টারনেটের মাধ্যমে, সেই ইন্টারনেটটাই মূলত এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে তৈরি হয়, বা এই ইন্টারনেটের যে বিস্তৃতি ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে ডাটাগুলো আদান প্রদান করা হয়। আর যদি এই ফাইবার অপটিক কেবলটা না থাকতো, ইন্টারনেটের এতটা দ্রুত স্পিড হইতো না, বা ইন্টারনেটে এতটা সুন্দর অ্যাক্সেস হইতো না, খুবই কষ্ট হতো। কারণ আমরা জানি আমাদের যে ডাটা ট্রান্সফার, এটা কিন্তু খুবই স্পিডে হয়। আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটাগুলো যে স্থানান্তরিত হয়, এটা কিন্তু আলোর গতিতে ছুটে চলে। কীভাবে ছুটে চলে? যেমন তুমি যখন ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কারোর সাথে কথা বলো, তখন দেখা যাবে তুমি আসছো বাংলাদেশে, তোমার ফ্রেন্ডস আছে কোনো একটা কান্ট্রিতে, ফরেন কান্ট্রিতে। ওয়ালাইকুম সালাম, তানজিন জয়েন করছো। তো সেই ক্ষেত্রে যখন কথা বলো তুমি ইন্টারনেটের মাধ্যমে, তখন যখনই তুমি কথা বলো, কথাটা কি ঠিক তখনই পৌঁছায় নাকি 1 ঘন্টা পর পৌঁছায়? কথাটা কি বুঝছো কিনা? যখনই তুমি কথা বলো লগে লগে পৌঁছায়, লগে লগে মানে সাথে সাথে পৌঁছায়। তার মানে এটা হচ্ছে এমন একটা দ্রুত স্পিডের কানেকশন, যেটা কিন্তু বিদ্যুতের গতিতে বা বলা যায় আলোর গতিতে কি হয়, ডেটাটা ট্রান্সফার হয়। তো এটা আর কি মনে রাখবা যে আমাদের এই যে ফাইবার অপটিক কেবল, এটা তৈরি করতে অবশ্যই স্বচ্ছ জিনিস প্রয়োজন। স্বচ্ছ মানে পরিষ্কার, পরিষ্কার কাঁচও হইতে পারে, অথবা পরিষ্কার প্লাস্টিক দাও কি করা যায়, এই ফাইবার অপটিক কেবল তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমাদের মূলত ফাইবার অপটিক কেবল এর একটা পরিচয়। তো মুখস্থ করবা সংজ্ঞাটা। এরপর বলতেছে ফাইবার অপটিক কেবল অত্যন্ত দ্রুত ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি, আসলে এই লাইনটা হচ্ছে আমাদের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি বা ছিলাম, তারা জানবা যে আমাদের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই সিগন্যালটা পাস হয়। তো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, বা এই প্রযুক্তি কেমনে কাজ করে, এটা নিয়ে আমাদের এখন জানতে হবে না, আমরা যা সেটা পড়ে নিলাম। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তো এখানে বলতেছে যে এখানে একটু বাকি আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার কাজ করে। এই কেবলের বিশেষত্ব হলো এটি ইলেকট্রনিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে।
খুব ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ আমাদের ইলেকট্রনিক্যাল যে সিগন্যাল আছে, মানে ইলেকট্রনিক্যাল যে ডাটাগুলো আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটার পরিবর্তে আলোর মাধ্যমে বা আলোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে ডেটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট হয় বা চলাচল করে। মানে এখানে আলোর মাধ্যমে, আলোক পর্যায়ে আমাদের ডেটাগুলো কি হয়, ট্রান্সমিট হয়। আর এই কাজে ব্যবহৃত হয় ফাইবারের অভ্যন্তরে গ্লাস বা প্লাস্টিক কোর। এই যে আমাদের ফাইবার যে চিত্রটা আছে, এখানের মধ্যে একটা প্লাস্টিকের আবরণ থাকে এবং আমাদের এখানে ফাইবারের কোর থাকে, ক্লাট থাকে। এগুলোর মাধ্যমে আমাদের কি হয়, ডেটা ট্রান্সফার হয়। তো এবার বলতেছে যে এই কেবলের মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন। আমাদের এই কেবলের মাধ্যমে যখন ডেটাগুলো আদান প্রদান করা হয়, লেজার রশ্মির মাধ্যমে কি হয়, এগুলো চলাচল করে। আর এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইনফ্রারেড আলোর রেঞ্জের মধ্যে অতিরিক্ত স্বচ্ছ হওয়ার ফলে আলোর পরিবহনের সময় এতে কোনো শোষণ হয় না। এর অর্থ হচ্ছে, আমরা জানি ইনফ্রারেড আলোর রেঞ্জ মানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ইনফ্রারেড একটা অঞ্চল আছে, যে অঞ্চলের মাধ্যমে আলোর যেই চলাচলটা খুবই দ্রুত হয়, খুবই স্মুথ হয়, খুবই সুন্দর হয়, বা কোনো বিশৃঙ্খলা হয় না বা ডিস্টার্ব হয় না, খুবই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই আলোটা কি হয়, চলাচল করতে পারে। তো ইনফ্রারেড অঞ্চলের আলোর রেঞ্জের মধ্যে এই ডেটাটা ট্রান্সমিট হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যায়, যার ফলে বাইরের কোনো আঘাতে এর কোনো ডিস্টার্ব হয় না বা ডেটা সিগন্যালে কোনো বাধা পড়ে না। এটাই বলছে, শোষণ হয় না। তো এই পর্যন্ত যে কথাগুলো বলে আসছি মোটামুটি বুঝতে পারছো কিনা, একটু আমাকে বলো। থ্যাংক ইউ। যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবা, যদি কোনো লাইনও বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবা। আচ্ছা, এরপরে বলতেছে, ফলে বিশেষ কোনো ক্ষতি ছাড়াই এর মধ্য দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব পর্যন্ত ট্রান্সমিট করা সম্ভব হয়। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ডেটা এক জায়গা থেকে অনেক অন্য দূরে বা অনেক লং ডিস্টেন্স এলাকায় আমরা যদি ট্রান্সমিট করতে চাই বা ডাটাগুলোকে পৌঁছাইতে চাই, তাহলে কিন্তু এই ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। মনে রাখবে এই লাইনটা, যে বেশি দূরত্ব বা অনেক দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য আমরা মোটামুটি এই ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, সৃজনশীলে আসে যে দূরবর্তী স্থানে নেটওয়ার্ক সংযোগের জন্য কোন কেবল সবচেয়ে বেশি উপযোগী, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল নাকি ফাইবার অপটিক কেবল। মনে রাখবা সবসময় উত্তরটা হবে কি, ফাইবার অপটিক কেবল। অর্থাৎ বহু দূরে, হ্যাঁ, বহু দূরে আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করার জন্য বা যোগাযোগ স্থাপন করার জন্য যেই কেবল ব্যবহার করা হয় তার নাম অবশ্যই ফাইবার অপটিক কেবল। ওকে, তো এই পর্যন্ত যা পড়াইছি, কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এনিওয়ান। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। থ্যাংক ইউ। আর রুদ্র এখন স্ক্রিনশট দাও। হ্যাঁ বলো প্রশ্নটা আর অ্যানসারটা একটু আবার বলেন। প্রশ্ন, আচ্ছা প্রশ্নটা হচ্ছে, সাপোজ তুমি তোমার এলাকার একবারে পুরো অঞ্চল ব্যাপী একটা নেটওয়ার্ক স্থাপন করতে চাও। সাপোজ তোমার এলাকাটা হচ্ছে 4 কিলোমিটার 5 কিলোমিটার, অনেক বড় একটা এরিয়া জুড়ে। তো এখন 4-5 কিলোমিটার জুড়ে তুমি যে নেটওয়ার্কটা তৈরি করবা বা যোগাযোগ করবা, যে তারের মাধ্যমে, কোন তারের মাধ্যমে এই যোগাযোগ সিস্টেম তৈরি করবা, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। অর্থাৎ তোমার এই নিজ অবস্থান থেকে অনেক দূরে কারোর সাথে যোগাযোগ করার জন্য যেই আমাদের কেবল ব্যবহার করা হয়, যোগাযোগের কেবল, সেটা হচ্ছে কি, ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, কারণ দূরবর্তী স্থানে, রাসেল একটু স্পিকার অফ রাখতে হবে। তো দূরবর্তী স্থানে যদি আমি কেবল ব্যবহার করতে চাই, অনেক দূরে কারোর সাথে যোগাযোগ করার জন্য যদি কেবল ব্যবহার করতে চাই, তাহলে সেটা ফাইবার অপটিক কেবল ব্যবহার করা সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি সুবিধাজনক। খাদিজা বুঝতে পারছো এবার? আচ্ছা, রাসেল কিছু বলবা? তোমার স্পিকার অন হয়েছে, স্পিকার অফ রাখতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে এই মোটামুটি অবস্থাটা। তো রুদ্র তুমি স্ক্রিনশট দিও ক্লাসে যারা উপস্থিত ছিল এটার জন্য। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বিষয়টা। তারপর বলতেছে অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব, কারণ এই কেবল দিয়ে কিন্তু খুব দ্রুত ডেটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং অনেক তাড়াতাড়ি যায় এবং অনেক স্মুথলি যায়।
ফলে বেশি সংখ্যক সিগন্যাল কি করা সম্ভব, পাস করা সম্ভব। তো খেয়াল রাখবা লাইনগুলো, যে এই অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব, এতে একসাথে কয়েক লক্ষ টেলিফোনে কল পাঠানো সম্ভব। দেখছো কি হিউজ পরিমাণের ক্যাপাসিটি। এই কেবলের মাধ্যমে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কলও পাঠানো সম্ভব, অর্থাৎ আমরা যে টেলিফোনে কল করি সেই কলটাও সম্ভব। খুবই সেন্সিটিভ বিষয়। স্যার বলো। স্যার এখন কি টেলিফোন ইউজ করে না কেউ? টেলিফোন ইউজ করে তো, দেখবা যে অনেক বড় বড় পজিশন থাকে, টেলিফোনে কথা হয়, যোগাযোগ, কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা তো মোবাইল দিয়ে সারাদিন গুতাগুতি করতে দিন পার করি। আমরা টেলিফোনে তো ধারে কাছেও নাই। টেলিফোন অনেকে চিনবো না, যারা বর্তমান প্রযুক্তি ছোট 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 পোলাপাই না, ওরা টেলিফোন কি বুঝবোই না, কারণ ওরা জন্মের পর থেকেই হাতে মোবাইল থাকে। টেলিফোনের বিষয়টা বুঝবো না, কিন্তু টেলিফোনের ব্যবহার আছে, খুবই কম, খুবই সীমিত ব্যবহার। বড় বড় প্রতিষ্ঠানে টেলিফোন ঢাকাতে অ্যাভেলেবল ব্যবহার হয় টেলিফোন। ঢাকাতে ব্যবহার হয়, হ্যাঁ অ্যাভেলেবল ব্যবহার হয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে তোমার অনেক প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানগুলোতেও ব্যবহার করা হয়, কিন্তু দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে। বলো। ওটাতে কেন করে, মানে প্রতিষ্ঠানে ফোন না করে টেলিফোন কেন করে? কারণ টেলিফোনের চাইতে অনেকটা ভালো স্মার্টফোন না? আসলে টেলিফোনে যখন কল করা হয় মতে, যে টেলিফোনের কলের মাধ্যমে তোমার সহজেই যোগাযোগটা স্মুথলি করা যায়, কারণ টেলিফোনে কল করলে সেক্ষেত্রে তোমার যে টাকার যে ইয়াটা আছে, কল রেট, সেটা এতটা বেশি প্রয়োজন হয় না। ফোনে কল করলে দেখা যায় ব্যালেন্স ফুরিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু টেলিফোনে তো এত লিমিটেশন নাই। যখন তো খুশি তখন এটা টেলিফোন ইয়া করা যায়, কথা বলা যায়, যতক্ষণ মন যায় ততক্ষণ, জরুরি প্রয়োজনে। বুঝতে পারছো? ব্যালেন্সের ব্যাপারটা তেমন নাই সেখানে, এটাই আর কি। তারপরও কিছু কিছু বিষয় থাকে, সেটা আমার এখনো পুরোপুরি ক্লিয়ার ধারণা নাই, যতটুকু আমার মনে হলো ততটুকুই বলার চেষ্টা করলাম। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের হইল। তো এরপরে হচ্ছে বলতেছে বিপুল পরিমাণ ডেটা পরিবহনে সমুদ্র তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক কেবল স্থাপিত হয়েছে। এ ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল বলা হয়। আমরা কিন্তু জানি আমাদের সাবমেরিন যে কেবল, সেই সাবমেরিন কেবলের মাধ্যমে কিন্তু এই অপটিক্যাল ফাইবার কেবলগুলো ব্যবহার করা হয়। থ্যাংক ইউ, দৃশ্য জয়েন করছো ক্লাসে। তো ভাই একটা কোশ্চেন ছিল, ইন্টারনেটেও তো ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার হয়। হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, একটু একটু আমি বলি। প্রশ্ন কিন্তু এক একজন করে নিবা। আগে জানাতুল ফেরদৌস প্রশ্ন বলো। ভাইয়া আন্তঃমহাদেশীয় কথাটাতে কি বুঝাইছে? আন্ত এর অর্থ হচ্ছে তোমার ভেতরে। সরি, আমাদের একটা হচ্ছে অন্ত, একটা হচ্ছে আন্ত। আন্ত হচ্ছে তোমার আশেপাশে যে মহাদেশ রয়েছে। আমাদের মহাদেশ কয়টা আছে আমার সঠিক ধারণা নাই। স্যার আন্ত মানে হচ্ছে কি এক্সটার্নাল টাইপের কোনো কিছু বোঝায়, আর অন্ত মানে হচ্ছে ইন্টারনাল। ভেতরে, অন্ত মানে ভেতরে, আর আন্ত মানে বাহিরে। আন্ত মানে হচ্ছে আমাদের যে কয়েকটা মহাদেশ আছে, সে কয়েকটা মহাদেশের সাথে যে সংযোগ, সে সংযোগ করার জন্য। সাপোজ তোমাদের এরকম হয় না কলেজে অন্তঃক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, এরকম হয়। কিন্তু সাপোজ মনে করো তুমি যেই জেলায় থাকো, সেই জেলার মধ্যে যেই কলেজগুলো থাকবে, সেই জেলার অন্তঃক্রীড়া প্রতিযোগিতা, জেলার যে স্কুল কলেজ থাকবে সেই জেলার মধ্যে যে স্কুল কলেজ আছে সেগুলোর মধ্যে কম্পিটিশন। আর আন্তঃজেলা হচ্ছে এক একটা জেলার এক একটা স্কুল কলেজের সাথে এক একটা স্কুল কলেজের কম্পিটিশন। অন্ত মানে ভেতরের মহাদেশ বা ভেতরের দেশের মধ্যে কানেকশন, আর আন্ত মানে বাহিরের দেশ বা বাহিরের মহাদেশের সাথে এক একটা দেশের সাথে কানেকশন। এটাই হচ্ছে অন্ত আর আন্তর পার্থক্য। তো জানাতুল ফেরদৌস বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। জান্নাতুল ফেরদৌস একটু কথা বললো, বুঝতে পারলা কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এবার নিপা বলো। নিপা জানি কি বলছিলা, এখন বলো। স্যার আমার ফোনে চার্জ নাই, আগে পিসিতে এটা লগইন করি, দাঁড়ান অফ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা, খেয়াল রাখবা। এরপর আর কি কি কিছু বলছিলা? আচ্ছা, খুশি হলাম বলছো যে
BFF, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমের আন্ডার-17 চান্স পেয়েছে। তুমি কি খেলাধুলা করো? যাই হোক, তুমি তো এক্সট্রা কারিকুলাম সব কিছুই আছে, অলরাউন্ডার। খুশি হলাম। হ্যাঁ, সব কিছুই করা ভালো, খেলাধুলার পাশাপাশি মিষ্টি খাও, মিষ্টি খিলাও। আচ্ছা, যাই খুশি খবর, হ্যাঁ খুশি খবর, আমরা মিষ্টি মুখ করি এটা জানি, যাই হোক সমস্যা নেই। হয়তো বা আমার মনে হয় যে দৃশ্য স্যার 70,000 অ্যাডভান্স দিছে স্যার। 70,000 অ্যাডভান্স, কি বলো? হ্যাঁ স্যার সত্যি। আচ্ছা, যাই হোক, তা আমাদের তো দেখা যাবে সেই হিসাবে, মানে সেই খুশিতে আরো বেশি বেশি ট্রিট দেওয়ার কথা। যাই খুশি হলাম। স্যার আমি কালকে ঢাকায় আসে আমার সাথে দেখা করেন নাই স্যার, কষ্ট হয়েছে। কে কে বুঝি নাই। ঢাকায় আসে আমার সাথে দেখা করেন নাই কালকে। আরে কালকে ঢাকায় আসছিলাম একটা কাজে, সেটা স্যার ছিল কালকে ঢাকায় কই আইছিলেন? ঢাকায় আসছিলাম চকবাজার, তারপর হচ্ছে গিয়ে পুরান ঢাকা, তারপর হচ্ছে আরে তোমার ভাইয়া ঘুরতে গেছিলেন নাকি? কালকে আমার কোচিং এর জন্য ইয়া করতে গেছিলাম, গিফট কিনতে গেছিলাম চকবাজারে। তো আর কি কম প্রাইসে গিফট ইয়া পাওয়া যায়, তো তো আমি যেই কোচিং এ পড়াই সেই কোচিং এর স্যারের বাইকে আমি গেছিলাম চকবাজারে, তারপর সে স্যার? পুরান ঢাকা ওদিকে। হ্যাঁ বলো হ্যালো স্যার। বলো। স্যার গিফটটা কি কার জন্য স্যার? খাওয়ার দেওয়ার জন্য নাকি? আরে গিফট বাচ্চাদের দেওয়ার জন্য, পোলাপানকে দেওয়ার জন্য, ও স্যার। পরীক্ষার গিফট। নাকি স্যার? পোলাপান সব নেগেটিভ হবে। বিয়ে করে নাই স্যারের বাচ্চা। স্যার বিয়ে করে নাই, বাচ্চা আসবে কই থেকে? আরে আল্লাহ, আমার তো কি কি অবস্থা, তোমরা যে এক একজন কি কমেন্ট করো এখানে। একটা খেলোয়াড় এই বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হও। বাচ্চারা, ভাইয়া হ্যাঁ পড়ানো স্টার্ট করেন। বলো স্যার বলো। স্যার সাভার নবীনগর ওই যে স্মৃতিসৌধ আছে না, ওইটা থেকে আপনার বাড়ি কত দূর? অনেক দূর, অনেক। তার তো নারায়ণগঞ্জ থাকে। আর নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ। প্রায় যাইতে তো অনেক সময় লাগবে। স্যার আমি ও কালকে নারায়ণগঞ্জ তো কাছে, চাঁদপুরের কাছে। ভাইয়া পড়ানো স্টার্ট করে। দেখছো আজকের পোলাপান, আজকের বাচ্চারা বেশি দুষ্টু হয়, ক্লাসের মধ্যে কি কথা বলে, লজ্জায় লাল হয়ে যায়। যাই হোক, দেখো ভাগ্য ভালো আমার এখানে, মানে আজকে ঘরের মধ্যে কেউ নাই। তোমরা যে বলছো এই কথাগুলো শুনলে আমার তো লজ্জা পেতে হতো। তোমরা একটু আরে বাপ। সময়টা ওদের কথা বলো না। রহমান আশারির মতো ওয়াজগুলো শোনাবেন, বুঝছেন? তাহলে আঙ্কেল আন্টি বুঝবে। যাক, আজকে কেউ নাই, বাচ্চে নাহলে তো অবশ্য বলতো কি স্টুডেন্ট পড়াও তুমি। হ্যাঁ, তোমাদের স্টুডেন্টরা কি কথা বলে, তোমার কি লজ্জা বোধ করে না? যাকে দুষ্টামি করলাম, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তো আমার কথা কেউ মাইন্ড করো না, আমি আসলে দুষ্টামি করলাম, ফানি বললাম। তো আসলে বাচ্চা আমি সবসময় বলি, বুঝছো, আমি যে ইন্টারে ব্যাচগুলো পড়ি ওদের সবাই বাচ্চা বলি, যে এই বাচ্চারা কথা শোনো না কেন, এই বাচ্চারা কথা বলতেছো কেন, ক্লাসে মনোযোগী হও। ঠিক আছে, আমার কাছে সবাই বাচ্চা, কারণ আমরা হচ্ছি সিনিয়র, তাই না? সিনিয়রদের কাছে জুনিয়ররা সবসময় কি হয়, পোলাপান। বাবা ভাইয়া বয়স 18 আর বাচ্চা নাই, 18 বছর বয়সের নিচে হলে বাচ্চা হয়। আর আপনার বয়স কত? সেই বলি শোনো, সেই বাচ্চা তো না, বয়সের বাচ্চা তো না, সেটা হচ্ছে তোমার একটা আন্তরিকতা, বুঝছো? শিক্ষকদের কাছে ছাত্রছাত্রীরা কি বাচ্চাদের সমতুল্য আর কি। আজকে ক্লাসে রেকর্ড হচ্ছে, যাক এই ক্লাসে রেকর্ড সবাই জানতে পাবে। আচ্ছা, বয়স একটা কথা আছে না, যে মানুষের দুইটা জিনিস জানতে নাই। স্যার বলছে আপনার রেকর্ড ক্লাসটা বাসায় দেখাতেন। স্যার মানুষজন না স্যার, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, আর ছেলেদের জব। হ্যাঁ স্যার, আজকে রেকর্ড ক্লাসটা আপনার বাসা, ও আচ্ছা বাসায় দেখাবো না, থাক এগুলো দেখানো যায় না, এগুলো লজ্জার বিষয়। তো যেখানে ছিলাম আমরা ক্লাসে জয়েন করি। হ্যাঁ, আচ্ছা আমার কি আর কোনো এক্সট্রা কোনো কথা ছিল নাকি আমরা এর মধ্যেই ছিলাম, বা কি জানি বলতেছিলাম আমার তো খেয়াল নাই। এখানে কথা শেষ। এখানে কথা শেষ না, ওই যে ঘোরাঘুরি নিয়ে কথা হচ্ছিল, যাই কথাটা শেষ করি। আর কি ওই যে মাসব্যাপী যে পরীক্ষাটা হয় না, পরীক্ষার পরে যারা গিফট দিতে হয়, সেই গিফট কেনার জন্য গিয়েছিলাম। তো বাসা আস্তে আস্তে রাত হয়ে যায়, তো তখন তো আর ক্লাস নেওয়া হয়নি, তোমাদের বলছিলাম। তো সেখানে একটু গেছিলাম, আশেপাশে একটু ঘুরলাম আর কি। তবে এমনভাবে প্রাতিষ্ঠানিকভাবে যাওয়া হয় নাই যে আগামীকাল যাচ্ছি ঢাকার স্থানে, তোমরা থাইকো দেখা করবো, এরকম না। জাস্ট প্রয়োজনে গিয়ে চলে আসছিলাম, তাড়াহুড়ো করে গেছিলাম, তো আবার তাড়াহুড়ো করে চলে আসছিলাম। হ্যাঁ বলো। স্যার কক্সে বেড়াতে যাবেন?
আমার বাসায় কক্সবাজার আমি যদি যাই কখনো অবশ্যই নক দিব নি, হ্যাঁ নাম্বার দিয়ে রেখো। কখনো তো যাই নাই বুঝছো, গেলে অবশ্যই জানাবো। হ্যাঁ, খুশি হলাম বলছো, আসলে আমার যাওয়াটাও হয় না তেমন বুঝছো, আমি যাই না কোনো দিকে, জাস্ট ঘরের মধ্যেই থাকি। স্যার হ্যাঁ বলো বলো। কালকে ঢাকায় আইছিলেন 300 মিটার যাইতেন, দাওয়াত কিম গেছিল তো ওই জায়গায়। আরে 300 ফিট বাইক ছাড়া যেটা লজ্জা করে। না মানে একটা কাজে গেছিলাম তো, তো ওটা নিয়ে আসলে এরকম করি নাই, ঘোরাফেরার মধ্যে একটা মন ছিল না, প্ল্যান ছিল না, থাকলে ঘুরতে পারতাম। তোমার ঘোরার লোক আছে, তুমি ঘোরার কথা বলো, বলে আমাদের মনে কষ্ট দিও না, হ্যাঁ হ্যাঁ মনে কষ্ট ঠিক দিও না। ঠিক, এই তো 100-100 পেয়েছো, জানাতুল ফেরদৌস। হ্যাঁ নিপা তো বলতেই পারে, নিপার তো হচ্ছে ঘোরা মানুষ আছে, আমাদের কি ঘোরা মানুষ আছে? মানুষ নাই, তো ঘুরতে হলে মানুষ লাগে। যাক নিপা, তুমি এগুলো বইলা আমাদের এই বিরহ মনে আর কষ্ট দিও না, আমরা কষ্ট পেতে চাই না। আচ্ছা যাক, তো বাচ্চারা আমরা আজকে ক্লাসে মনোযোগ দিই, অনেক দুষ্টামি করলাম। আর যারা রেকর্ড ক্লাস দেখতেছেন আপনাদের বলতেছি, ক্লাস তো আমরা মাঝে মধ্যে করি, সরি ক্লাস তো সবসময় করি, মাঝে মধ্যে একটু দুষ্টামি হইতেই পারে হ্যাঁ স্বাভাবিক। স্যার, বিনোদনেরও দরকার। আর একটু মজাও লাগে। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, যারা নতুনরা জয়েন করছো তোমরাও কিছু মাইন্টেন করো না, কারণ আমি আসলে এরকম ভাবে ক্লাস নেই না, মাঝে মধ্যে দুই একটা কথা এদিক সেদিক হয়। আচ্ছা যাই হোক, তো আমি ওকে তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখো, তো মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এই ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল, সরি হ্যাঁ, যে ধরনের আমার কেবলের মাধ্যমে তোমার অপটিক্যাল ফাইবার, সরি সমুদ্রের তলদেশে যে সকল অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় সেই ধরনের কেবলকে আবার ফাইবার সাবমেরিন কেবলও বলা হয়। নন মেটালিক কেবলের মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার, মানে ধাতু নয় এমন কেবলের মাধ্যমই হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। না না তোমার আপুর দেখি নাই, ফেসবুকে কোনো জায়গায় কি দিছিল, এটা আমি দেখি নাই, কোন মেস থেকে সার্চ দেখি না, আমাকে দেখাও ছবিটা, হ্যাঁ তাহলে বুঝতে পারবো, আমার ইনবক্সে পাঠা দিও। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এই ফাইবার অপটিক কেবল এর একটা পরিচয়। এরপর হচ্ছে আমাদের ব্যাখ্যা, ফাইবার অপটিক কেবলের যে গঠন, সেই গঠন আমরা আলোচনা করব। এতটুকু যে আলোচনা করলাম, একটু বাকিরা বইলো মোটামুটি যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এই ক্লাসের রেকর্ডটা আমি এই অংশে একটু সেভ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের আজকের এই অংশে আমরা ফাইবার অপটিক্যাল কেবলের গঠন সম্পর্কে আলোচনা করব, যেই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই গঠন থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, খুবই মারাত্মক জিনিস। ফাইবার অপটিক্যাল কেবলের গঠন বললেই তোমাকে 3টা পয়েন্ট ভালো করে লিখতে হবে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লাউডিং, আর একটা হচ্ছে কি জ্যাকেট। আচ্ছা, আমি একটু চ্যাট বক্স থেকে একটা ছবি দেখে আসতেছি, দৃশ্য দিয়েছে, ওর আপু মেডিকেলে চান্স পেয়েছে তো এবছর, তো দেখো, তো ওর আপুর যেটা ওই উনমেষ থেকে দিয়েছে, মোবাশিরা আফরোজ, হলিক্রস কলেজ উনমেষের রুল দেওয়া আছে, 49তম হয়েছে জাতীয় মেধায়। দৃশ্য তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমার আপু যে, মানে তোমার হ্যাঁ স্যার। তোমার ভাই বোন কতজন? স্যার বোন 2জন, ভাই 1জন স্যার, আমি একজন, বোন 2টা আছে, বোন একজন 2জন। বুয়েটে পড়তে, মেডিকেলে চান্স পেয়েছে। আচ্ছা, দোয়া করি ইনশাল্লাহ সামনের বছর তুমিও বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তোমার যেই স্বপ্নের ক্যাম্পাস সেখানে চান্স পেয়ে আমাদেরকেও একটা সুন্দর মুহূর্ত উপহার দিও ইনশাল্লাহ। আমরা অবশ্যই দোয়া করি তোমাদের সকলের জন্য। ওকে, সবাই দেখতে পাইছো কিনা একটু যাও তো, গ্রুপে যাও তো, সবাই চ্যাট বক্সে গিয়ে দেখো তো দেখা যাচ্ছে কিনা, দেখতেছো? ছবি দেখা যাচ্ছে মনে হয় একটা, মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বপ্ন পূরণ। বাকি বাচ্চারা দেখো না, দেখতে পাচ্ছ কিনা? আমাদের এই যে নটরডেমের পড়ুয়া একজন স্টুডেন্ট দৃশ্য, ওর বোন হয়, ওর বোন এবছর মেডিকেলে চান্স পেয়েছে, সেটা আমরা দেখাইলো, তো খুশি হলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, এটা শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, তো বাকিরা যারা আছে বলি, শোনো, তোমাদেরও মনের মাঝে এরকম মানে ইচ্ছা আছে মেডিকেলে বা ভার্সিটি বা বুয়েট নিয়ে, তো তোমাদেরকে কিন্তু এখন থেকেই সেই স্বপ্ন দেখার পথ চলায় নিজেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আমি একজন
পার্সন যে কিনা তোমাদের পিছনে লেগে থাকি দিনের পর দিন, রাতের পর রাত। এখন তুমি যদি এই লেগে থাকার গুরুত্বটা বুঝতে পারো, অবশ্যই দিন শেষে তুমি বুঝতে পারবা যে ইমরান স্যার বা ইমরান ভাইয়াটা কি ছিল। সে আমাদের নিয়ে এত টেনশন কেন করতো, সে আমাদের নিয়ে এত বকবক কেন করতো, কি দরকার ছিল আমাদের নিয়ে এত চিন্তা করার, কি কারণ ছিল তার। তো দিন শেষে কিন্তু আমাদের সবার একটাই কারণ থাকে, যে তোমার যে সফলতা, সেই সফলতা যাতে আমরা একটু অংশীদার হইতে পারি, বা আমি বলতে পারি বুক খুলে বা মনে মনটাকে আশ্বস্ত করে যে হ্যাঁ, আমার একটা স্বপ্ন ছিল আমার কোনো স্টুডেন্টস সে পাবলিকে চান্স পাক, মেডিকেলে, বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা অংশেই সে কৃতিত্ব অর্জন করুক, যেটা আমিও দিন শেষে দেখতে চাচ্ছিলাম। একটু ওয়েট করে আমি আসতেছি। স্যার হ্যাঁ, চলে আসছি আমি আবার। হ্যাঁ বলো সাইমা, মনে হয় কিছু বলতেছো। স্যার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে না? বলো। হ্যাঁ গ্রুপ আছে, বলো। আচ্ছা, গ্রুপে অ্যাড দিতে হবে তো, দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম খেয়াল করো। তো এখন যেটা বলি তোমাদের, তোমরা একটু কষ্ট করে হলেও চেষ্টা করো অন্তত নিজের যেই সময়টুকু আছে সময়টা কাজে লাগানোর জন্য। আমি আমার দিক থেকে তোমাদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি হেল্প করার জন্য, পড়ানোর জন্য, শেখানোর জন্য। কিন্তু তোমাদের আগ্রহ যদি আমার থেকে কম হয়, তাহলে কিন্তু আমার এই চেষ্টা বৃথা যাবে, সত্যি সত্যি বৃথা যাবে, কোনো উপকার আসবে না। আমার এই চেষ্টা পরিশ্রম সব যাবে। বলা যায় না, একটা কথা আছে না, জলে ভেসে গেল, এরকমই হবে। আসলে আমি চাই না কখনো এই কথাগুলো এভাবে বলতে, কিন্তু তোমাদের পড়ার স্পিড, পড়ার গতি, পড়ার আগ্রহ, শিখার আগ্রহ এতটাই মন্থর আমার কাছে মনে হয়, যেটা আমার কাছে এখনো আশ্বস্ত করতে পারিনি যে আমি কি চাইলাম, পোলাপাইনটা কি চিন্তা করলো, বা পোলাপাইনটা কেন এরকমভাবে রিয়েক্ট করতেছে। আমি ওদেরকে নিয়ে যতটা সুন্দরভাবে তৈরি হতে চাই, ওরা পিছিয়ে পড়ে, ওরা লুজার হয়ে যায়। সবার কথা বলতেছি না, কিছু কিছু স্টুডেন্ট আছে যাদেরকে নিয়ে চাইছিলাম সুন্দরভাবে তৈরি করব, গড়ে তুলব, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখব, দিন শেষে তারাই পিছিয়ে পড়লো। কিন্তু আল্লাহর রহমতে তোমরা এমন স্টুডেন্ট আছো যাদের কারণে আমার স্বপ্ন দেখাটা এখন কি সত্যি, বা যাদের কারণে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার এই ব্যাচটাকে স্বপ্ন দেখা সাকসেসফুল হচ্ছে। তো কিছু কিছু স্টুডেন্ট আছে যাদেরকে নিয়ে আমি খুবই কষ্ট ছিলাম কয়েকদিন, যে আসলে ওদেরকে নিয়ে চেয়েছিলাম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে সুন্দরভাবে ওদেরকে গাইড করে পড়াবো, কিন্তু দিন শেষে ওরাই থাকতে পারলো না। কিন্তু তোমরা যারা আছো এখন ক্লাস করতেছো, তোমরা ম্যাক্সিমাম বলতে সবাই কিন্তু আমার মনের মতোই। তোমরা অন্তত পক্ষে আমার চেষ্টা, কষ্ট, পরিশ্রমটুকু বুঝো, এবং তোমরা চেষ্টা করো আমার এখানে কিছুটা হলেও শেখার জন্য। অন্তত আমার সাথে যোগাযোগ রাখো, অন্তত নিঃস্বার্থ বলতে স্বার্থহীনতার মতো আচরণ করো না। আমার সাথে এমন কোনো ব্যবহার করো না যাতে আমি মনে কষ্ট পাই। তোমরা অবশ্যই আমার একজন প্রিয় স্টুডেন্ট, আমার মনের একজন প্রিয় স্টুডেন্ট। তোমরা অবশ্যই অনেকটা সহানুভূতিশীল আচরণ করো, আমার কথাগুলো বুঝো, আমার স্বপ্ন বুঝো, কষ্ট বুঝো। কিন্তু কথা হচ্ছে বাচ্চা বা পোলাপাইন, তোমাদেরকে একটু কষ্ট করে রেগুলারিটি, এই কন্টিনিউ ধারা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ তোমাকে আমি চাই প্রত্যেক দিন একটু একটু করে তৈরি করতে। তোমার পড়ালেখার স্পিড আস্তে আস্তে বাড়াতে হবে। তুমি এখনও চিন্তা করতে পারতেছো না তোমার সামনে সময়টা কতটা ছোট্ট, সিলেবাসটা সমুদ্রের সমান। জাস্ট ইমাজিন, তুমি এখনও চিন্তা করতে পারবা না। আমি জাস্ট একটা কথা বলতেছি দৃশ্য, যে ও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ওর সিলেবাসটা কভার হয়ে গেছে। এইচএসসি সিলেবাসটা কভার, 6 মাসের মধ্যে সিলেবাস মোটামুটি কভার হয়ে গেছে, মোটামুটি প্রায় সবই কভার হয়ে গেছে বলা যায়। আর তুমি নিজে চিন্তা করো যে তোমার সিলেবাস কতটুকু কভার হয়েছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার বায়োলজি, ইংরেজি, বাংলা, সিটি সব A to Z মোটামুটি কভার, শেষও প্রায়, রিভিশন করতেছে। আর তোমার কয়টা অধ্যায় শেষ হয়েছে, জাস্ট এটা একটু হাইলাইট করে একটু মার্ক করো যে হ্যাঁ স্যার আমার এই কয়টা শেষ হয়েছে বা শেষ হয় নাই। দেন তুমি তখন বুঝবা তুমি কতটা পিছিয়ে আসো সবার থেকে। তো আমি সবাইকে বলতেছি একটা কথা, যে কে কতটুকু দূর এগিয়ে গেল সেইটার দিকে না তাকাইয়ে নিজে কতটুকু এগিয়ে গিয়েছো সেটার দিকে ফোকাস করো। তুমি আজকে 30 মিনিট পড়ছো, এনাফ।
কালকে 40 মিনিট পড়বা। এটাই তোমার জন্য একটা সফলতার স্টেপ। তুমি কালকে 40 মিনিট পড়ছো, এরপরের দিন 1 ঘন্টা পড়বা, এটাই তোমার সফলতার দ্বিতীয় স্টেপ। তুমি এরকম করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা তুমি প্রত্যেক দিন নিজেকে নিয়ে জাজ করো যে হ্যাঁ আমি আজকে যতটুকু পড়ছি কালকে এর থেকে বেশি পড়বো, এরপরের দিন এর থেকে বেশি পড়বো। আমি যাতে এমন লুজার না হয়ে যাই 1 সপ্তাহ টানা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পইরা পরের সপ্তাহে বইয়ের কাছেই যাইলাম না। তো আমার এই স্বপ্ন দেখাটা বৃথা, শুধু শুধু বৃথা। কথা কি বুঝছো যা বলছি? কন্টিনিউয়াসলি তোমাকে স্বপ্ন দেখতে হবে। একদিন দিনরাত পড়ে উল্টায় ফেলছো, পরের দিন তোমার খবরই নাই, এরকম স্বপ্ন জীবনও দেখো না। এরকম স্বপ্ন দেখা মানে শুধু শুধু সময় নষ্ট করা, বৃথা যাওয়া সময়টা। কথা কি বুঝছো যা বলছি? অনেক এক্সট্রা কথা বললাম, কথাগুলো তোমাদের একবারে অন্তরে লাগার জন্য কথাগুলো বলছি। এটা আমাকে জানাইও কথা কি বুঝতে পারছো কিনা যতটুকু বললাম। বুঝতে পারছি। আচ্ছা, তো বলতেছো এখানে দৃশ্য যে 19 থেকে অলমোস্ট এত এর মতো পাইছে ভাই, বাট আমাকে কিছুই দেয়নি। মাশাআল্লাহ, 19 থেকে কত পাইছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, দেখো। তো যারা কিনা মেডিকেলে টপ, বুয়েটে টপ, তারা কিন্তু কোচিং থেকেও অনেকটা ভালো একটা পারিশ্রমিক পায়। আচ্ছা, নাপা এক্সট্রা নামে জয়েন করছে একজন, আসলে ওর পরিচিত আমি জানতে পারলাম না। ওই হয়তো বা কোনো মেয়ে আইডি হবে, হয়তো বা অ্যাকাউন্টের একটা ছবি দেওয়া আছে, জাস্ট দেখতে পাচ্ছি, কোনো ভয়েস শুনতেছে না। যাই হোক, এখন যেটা বল আর কি, আমার তো সময় আর কুলাচ্ছে না। এটা আমার পিসিতে লগইন করতেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি লগইন করতেছো, এখন লগইন করে না। যাই হোক, তো যেটা বললাম আর কি, ক্লাস তো আমি নিতে পারলাম না পুরোপুরি, ক্লাসের লিঙ্কটা এখনই চলে যাবে। তো দিন শেষে একটাই তোমাদেরকে রিকোয়েস্ট, অন্তত পক্ষে যতটুকু তোমাদের গাইডলাইন দিয়ে পড়াই রেগুলার একটু পড়ে যাও, আমার গাইডলাইন মতো একটু পড়ো, আমার সাথে যোগাযোগ করো, প্রত্যেক দিন আমার সাথে যা যোগাযোগ করো লেখাপড়া বিষয়ে, যতটুকু তোমার হেল্প লাগে আমি করবো ইনশাল্লাহ। কিন্তু তুমি অফ হয়ে যাও না, আমার এই কষ্ট, আমার এই পরিশ্রমটা তুমি ভুলে যাও না। তোমাকে নিজের স্বপ্ন যে চেষ্টা করতেছি সেই চেষ্টাটা অন্তত গুরুত্বটুকু বুঝো, অন্তত আমার এই রিকোয়েস্টটুকু রাখো। প্রত্যেকটা দিন আমি যেভাবে তোমাকে পড়তে বলি ঠিক সেভাবে তুমি পড়ে যাও, ইনশাল্লাহ অবশ্যই তুমি তোমার যেই সিলেবাস বলো বা যে স্বপ্ন বলো, সেই স্বপ্নের দিকে অনেকটা দূর এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ, এবং খুবই সুন্দরভাবে তুমি সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা, আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ। তো বলি, সায়েন্সে যারা আছো, একটু পর আমি বায়োলজি ক্লাসের লিঙ্ক দিচ্ছি, সায়েন্সে যারা আছো জয়েন করো। আর্টস কমার্স এখানে আছে, শেষ করতেছি ক্লাস, কিছু মনে করো না, সম্পূর্ণ ক্লাস শেষ করতে পারলাম না, কারণ কি সময় স্বল্পতার জন্য। তো এই পর্যন্তই আমাদের অপটিক্যাল ফাইবারের ক্লাসটা এখানে কমপ্লিট হলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।